প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞানের এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়গুলো হলো গ্লুকোজ কি, গ্লুকোজের প্রস্তুত প্রণালী, গ্লুকোজের ধর্ম, গ্লুকোজের ব্যবহার, আলফা বিটা গ্লুকোজ কি, ডি এবং এল গ্লুকোজ কি। আমরা সর্বপ্রথম আলোচনা করতে চাই গতদিন যে আলোচনা করেছিলাম তার কিছুটা। সেটি হলো এই, আমরা কার্বোহাইড্রেটকে গঠন অণুর উপরে ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করেছিলাম, যা একটি ভাগ ছিল মনোস্যাকারাইড, একটি ভাগ ছিল অলিগোস্যাকারাইড, আরেকটি ভাগ ছিল পলিস্যাকারাইড। এর মধ্যে যেটি প্রথম অর্থাৎ মনোস্যাকারাইড, আমরা তাকে সংজ্ঞায়িত করেছিলাম যে সমস্ত কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যাবে না, আমরা তাকেই মনোস্যাকারাইড কার্বোহাইড্রেট হিসাবে আখ্যায়িত করেছিলাম। এই মনোস্যাকারাইড কার্বোহাইড্রেটকে আবার কার্বনের সংখ্যার উপরে ভিত্তি করে তাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। এর মধ্যে 3 কার্বন বিশিষ্ট যে সমস্ত মনোস্যাকারাইড, যাকে আমরা ট্রায়োস হিসাবে আখ্যায়িত করেছিলাম, আমরা উদাহরণ দিয়েছিলাম গ্লিসারলডিহাইড অথবা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। 4 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড, তাকে আমরা টেট্রোজ হিসাবে আখ্যায়িত করেছিলাম, আমরা উদাহরণ দিয়েছিলাম ইরিথ্রোজ। 5 কার্বন বিশিষ্ট যে সমস্ত কার্বোহাইড্রেট, আমরা তাকে বলেছিলাম পেন্টোজ, উদাহরণ দিয়েছিলাম রাইবোজ। 6 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড, আমরা তাকে বলেছিলাম হেক্সোজ, আর উদাহরণ হিসাবে আমরা বলেছিলাম গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট যে মনোস্যাকারাইড, সেটা হলো কি গ্লুকোজ। আমরা গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, তবে আজ আমরা গ্লুকোজ নিয়ে আলোচনা করতে চাই। তাহলে কথাটি হচ্ছে এই যে গ্লুকোজ কি। গ্লুকোজ হলো 6 কার্বন বিশিষ্ট একটি হেক্সোজ সুগার। আমি আবারও বলছি, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটি হেক্সোজ সুগার। একে আবার অ্যালডোহেক্সোজ বলা হয়। কেন একে অ্যালডোহেক্সোজ বলা হবে? আমরা যদি এই তার চেইন স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে আমরা দেখব যে চেইন স্ট্রাকচারের মধ্যে কার্যকারী মূলক কি আছে? অ্যালডিহাইড। আর এই কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড থাকার কারণে আমরা এই গ্লুকোজকে কি অ্যালডোহেক্সোজ হিসাবেও আখ্যায়িত করতে পারি। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমি একটি গ্রুপের কথা উল্লেখ করেছি যে অ্যালডিহাইড গ্রুপ। তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছো যে ফাংশনাল গ্রুপ বা কার্যকারী মূলক। আমরা বলতে চাই যে সমস্ত মূলক কোনো জৈব যৌগে বিদ্যমান থেকে ওই জৈব যৌগের ধর্ম বা বৈশিষ্ট্য নির্ধারণ করে, আমরা সেই সমস্ত মূলককে আমরা কী হিসাবে আখ্যায়িত করব? কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ হিসাবে আখ্যায়িত করব। এখানে আমি দেখাই যে CHO, এটা অ্যালডিহাইড গ্রুপ, এইটা কিটো গ্রুপ, এইটা অ্যাসিড গ্রুপ। তাহলে এইখানে আমাদের যে চেইন স্ট্রাকচারটি আমি দিয়েছি, সেই চেইন স্ট্রাকচারটার মধ্যে আমি দেখছি যে CHO অর্থাৎ অ্যালডিহাইড বিদ্যমান, যে কারণে এই গ্লুকোজকে আমরা 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ সুগার পাশাপাশি তাকে আবার অ্যালডোহেক্সোজ হিসাবেও আখ্যায়িত করতে পারি। এই গ্লুকোজের যে আণবিক সংকেত
সেটা C6H12O6। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, এই যে মনোস্যাকারাইড, এখানে আমি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমি দুটো চেইন স্ট্রাকচার লিখেছি। তার মধ্যে গ্লুকোজের চেইন স্ট্রাকচারে অ্যালডিহাইড আছে, এই জন্যে আমরা একে গ্লুকোজ হিসাবে বলতে পারি। আবার এই যে ফ্রুক্টোজ, সেটাও কিন্তু C6H12O6, হ্যাঁ, কিন্তু এখানে কার্যকারী গুণকটি হচ্ছে কিটোন, যার কারণে আমরা তাকে কি হিসাবে আখ্যায়িত করব, গ্লুকোজ না বলে তাকে ফ্রুক্টোজ হিসাবে আখ্যায়িত করব। তাহলে এই যে মনোস্যাকারাইডগুলো আছে 6 কার্বন বিশিষ্ট, এই 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের মধ্যে কিন্তু এই অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ মুক্ত অবস্থায় থাকে। এই অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ মুক্ত অবস্থায় থাকার কারণে আমরা এই সমস্ত কার্বোহাইড্রেটগুলোকে কি বিজারক পদার্থ হিসাবে আখ্যায়িত করতে পারি। কাজে যেহেতু এই ভিতরে অর্থাৎ এই গ্লুকোজ ও ফ্রুক্টোজের ভিতরে অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ আছে, আর এই অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ থাকার কারণে যদি আমরা একে কোনো বেন্ডিক দ্রবণের সাথে যদি মিশাই, তাহলে বেন্ডিক দ্রবণের যে কিউপ্রিক হাইড্রক্সাইড, এই কিউপ্রিক হাইড্রক্সাইডের সাথে যদি এই গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ অথবা ফ্রুক্টোজের এই কিটো গ্রুপ যদি বিক্রিয়া করে, তাহলে লাল বর্ণের একটি পদক্ষেপ আমরা দেখতে পাব। এইটি কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ ধর্ম। তাহলে এই যে গ্লুকোজের সাথে অ্যালডিহাইড গ্রুপ এবং ফ্রুক্টোজের সাথে এই কিটো গ্রুপ যুক্ত থাকার কারণে আমরা একে বিজারক পদার্থ হিসাবে আখ্যায়িত করি, কেননা এরা কতিপয় যৌগের সাথে নিজেরা কীভাবে জারিত হয়ে যায় এবং ওই যৌগকে বিজারিত করে, বিধায় একে আবার রিডিউসিং সুগার হিসাবেও আখ্যায়িত করা হয়ে থাকে। আবার আসি যে গ্লুকোজ, যেটি আলোচনা করছিলাম, গ্লুকোজ হচ্ছে C6H12O6 তার আণবিক সংকেত। এখন আমরা বলতে চাই যে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ আমরা কোথায় সাধারণত পাই? এই যে গ্লুকোজ, সেই গ্লুকোজ কিন্তু আমরা পাকা যে সমস্ত ফল আছে, সেই পাকা ফলে, তারপরে যে মধু আছে, সেই মধুতে কিন্তু আমরা পাই। আমরা জেনেছি যে পাকা যে আঙ্গুর, সেই পাকা আঙ্গুরের রসে কিন্তু 12 থেকে শুরু করে 30% পর্যন্ত এই গ্লুকোজ থাকতে পারে। এই গ্লুকোজ কি থাকতে পারে? এই কারণের জন্য আমরা এই আঙ্গুরকে কি গ্রাপ সুগার বা আঙ্গুরের রস হিসাবে একে আখ্যায়িত করে থাকি। আমরা এই যে 6 কার্বন বিশিষ্ট হেক্সোস সুগার আমরা গ্লুকোজ নিয়ে আলোচনা করছি। এই গ্লুকোজের প্রস্তুত প্রণালী, কীভাবে এই গ্লুকোজ প্রস্তুত করা যাবে? আমরা সবাই জানি যে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই গ্লুকোজ উৎপাদন করে থাকে, যে গ্লুকোজ শ্বসনের প্রথম ধাপ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এইভাবে ন্যাচারাল বা প্রাকৃতিক ওয়েতে বা পথে গ্লুকোজ তৈরি হয়। আর যদি আমরা এই গ্লুকোজকে ল্যাবরেটরিতে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই যে সুক্রোজ আছে, স্টার্চ আছে, তাকে যদি আমরা ভাঙি, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা গ্লুকোজ পেতে পারি। আমরা আসি যে গ্লুকোজের ধর্ম। গ্লুকোজ দেখতে কীরকম? সাদা বর্ণের, দানাদার, এবং মিষ্টি, পানিতে দ্রবণীয়, সহজে দ্রবণীয়।
এটি হচ্ছে মোটামুটি সাদা দানাদার, তারপরে এই সাদা মিষ্টি এবং পানিতে সহজেই দ্রবণীয়। এটা হচ্ছে গ্লুকোজের ধর্ম। আমরা সেই গ্লুকোজের ব্যবহার কোন কোন কাজে আমরা এই গ্লুকোজকে ব্যবহার করতে চাই। সর্বপ্রথম আমরা দেখেছি যে আগেকার দিনে যদি কোনো রুগী থাকে, সেই রুগীর প্রত্যয় হিসাবে বা তার শারীরিক যে শক্তি সেই বৃদ্ধির জন্য কিন্তু এই গ্লুকোজ খাওয়াতো বা গ্লুকোজ খেতে হতো। এক। 2 নম্বর হচ্ছে এটা যে বিভিন্ন যে ফল, সেই ফল সংরক্ষণও কিন্তু এই গ্লুকোজ ব্যবহৃত হয়। 3 নম্বর আমরা বলতে পারি যে ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে এটা কিন্তু ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। তারপরে আমরা যে ভিটামিন সি খাই, সেই ভিটামিন সি তৈরিতেও কিন্তু গ্লুকোজ একটি কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়া যে শর্করা, সেই শর্করা বিভাগেও কিন্তু গ্লুকোজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা গ্লুকোজের ব্যবহার আমরা আসি এবার যে আলফা এবং বিটা গ্লুকোজ কি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটাও কিন্তু একটি গ্লুকোজের চেইন স্ট্রাকচার, আর এইটি হচ্ছে একটা গ্লুকোজের রিং স্ট্রাকচার। এটাও কিন্তু C6H12O6, এটাও কিন্তু C6H12O6, দুটোই কিন্তু একই, কিন্তু একটা চেইন স্ট্রাকচারে অর্থাৎ চেইন আকারে দেখানো হয়েছে আর একটা রিং আকারে দেখানো হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আলফা এবং বিটা গ্লুকোজটা কি। এই গ্লুকোজটি যখন আমরা কোনো দ্রাবকে আমরা গুলব, তখনই এই গ্লুকোজের 1 এবং 5 নং, এটা হলো 1 নং কার্বন, 1 নং কার্বন এবং 5 নং কার্বন খুব কাছাকাছি আসে। যখনই 1 এবং 5 নং কার্বন খুব কাছাকাছি আসে, তখন এই দুটি কার্বনের মধ্যে অক্সিজেন একটি সেতু বন্ধন রচনা করে এবং 1 নং যে কার্বন, সেই 1 নং কার্বনে কি আছে, একটি হাইড্রক্সিল গ্রুপ বা একটি OH গ্রুপ সৃষ্টি করে বা তৈরি করে। তাহলে এখন পদ্ধতি হচ্ছে এটা যে এই 1 নং কার্বনে যে হাইড্রক্সিল গ্রুপটি যুক্ত থাকে, সেই হাইড্রক্সিল গ্রুপটি ওই 1 নং কার্বনের কোন জায়গায় যুক্ত থাকবে, কোন জায়গায় যুক্ত থাকবে তার উপরে ভিত্তি করে ওই গ্লুকোজের নামকরণ করা হয়েছে। তবে এখানে আমি একটি রিং স্ট্রাকচার দেখিয়েছি। সেখানে আমরা দেখেছি যে 1 নং কার্বন এবং 5 নং কার্বন খুব, এই হচ্ছে 1 নং কার্বন, এটা হলো 5 নং কার্বন। এই দুটো কার্বন কাছাকাছি আসার ফলে এখানে অক্সিজেন একটি সেতু বন্ধন রচনা করেছে এবং 1 নং কার্বনের কি হবে, হাইড্রক্সিল গ্রুপটি এই যে পজিশন, এই পজিশনটাকে বলা হয় কি, আলফা পজিশন। আর এই পজিশনটি আলফা পজিশন হওয়ার কারণে এই পজিশনে কি আছে, 1 নং কার্বনের সাথে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত আছে, যার কারণে একে আমরা কি হিসেবে আখ্যায়িত করব, আলফা ডি গ্লুকোজ হিসাবে আখ্যায়িত করব। কি হিসাবে, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ হিসাবে আখ্যায়িত করব। আবার আমরা দেখি যে আমরা বলেছি যে যখন আমরা কোনো গ্লুকোজকে কোনো দ্রাবকে দ্রবীভূত করব, তখনই তার 1 এবং 5 নং কার্বন কাছাকাছি আসবে এবং এই দুটো কার্বনের মধ্যে অক্সিজেন একটি সেতু বন্ধন রচনা করবে, ফলে 1 নং কার্বনে একটি হাইড্রক্সিল গ্রুপ তৈরি হবে। এখন এই যে হাইড্রক্সিল গ্রুপটি তৈরি হলো, এই তৈরিকৃত হাইড্রক্সিল গ্রুপটি যদি কোথায় বিটা পজিশনে থাকে, তখন তাকে আমরা কি হিসাবে, বিটা ডি গ্লুকোজ হিসাবে, বিটা ডি গ্লুকোজ হিসাবে তাকে আমরা কি করব, আখ্যায়িত করব। প্রিয় ছাত্রছাত্রীরা, মজার বিষয় হচ্ছে এই যে এটাও গ্লুকোজ, এটাও গ্লুকোজ, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, দুটোই গ্লুকোজ। কিন্তু 1 নং কার্বনের এই যে হাইড্রক্সিল গ্রুপ একটা বিটা পজিশনে আছে, একটা আলফা পজিশনে আছে। আলফা পজিশনে এবং বিটা পজিশনে এই হাইড্রক্সিল গ্রুপ থাকার কারণে এই গ্লুকোজ অর্থাৎ আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের তার ভৌত, তার রাসায়নিক
যে গুণাবলী বা ধর্ম এবং যে তার বৈশিষ্ট্যে সেই বৈশিষ্ট্যের কিন্তু পরিবর্তন ঘটে। একে গ্লুকোজ শুধুমাত্র তার 1 নং কার্বনের আলফা পজিশনে OH গ্রুপ থাকার কারণে তার যে ভৌত রাসায়নিক ধর্ম বা গুণাবলী একরকম, আবার ওই 1 নং কার্বনের ওই বিটা পজিশনে হাইড্রক্সাইল গ্রুপ থাকার কারণে তারও ধর্ম ভৌত রাসায়নিক এবং তার যে ব্যবহার তারও কিন্তু পরিবর্তন ঘটবে। এখান থেকে আমরা বলি যে আলফাটিক গ্লুকোজ দিয়ে তৈরি হবে কি স্টার্চ বা শর্করা, যেটা উদ্ভিদের যে কোষ আছে সেই কোষের সঞ্চিত খাদ্য হিসাবে থাকবে। আর যেটা বিটা ডি গ্লুকোজ, সেই বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হবে কি সেলুলোজ, যেটা কোষের একটি গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। আমরা আসি পরবর্তীতে ডি এবং এল গ্লুকোজটা ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ, এখানে আমরা গ্লুকোজের একটি চেইন স্ট্রাকচার আমরা দেখিয়েছি। এইখানে দেখিয়েছি একটা গ্লুকোজের চেইন স্ট্রাকচার। এই গ্লুকোজের 1 2 3 4 5 নং কার্বন, এটা হলো 6 নং কার্বন। এই যে 5 নং কার্বন, এই গ্লুকোজের 5 নং কার্বনটিকে বলা হয়েছে দূরবর্তী অপ্রতিসম কার্বন। যদি এই 5 নং কার্বনের ডান দিকে যদি হাইড্রক্সিল গ্রুপ ও OH গ্রুপটি যুক্ত থাকে, তাহলে সেই ধরনের গ্লুকোজকে আমরা বলবো কি ডি গ্লুকোজ। আর যদি এই 5 নং কার্বনের বাম পাশে যদি হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে, তাহলে তাকে আমরা কি হিসাবে এল গ্লুকোজ হিসাবে আখ্যায়িত করব। এই ডি গ্লুকোজটি হচ্ছে দক্ষিণ আবর্ত এবং তাকে ছোট হাতের ডি বা প্লাস চিহ্ন হিসাবে আখ্যায়িত করা হয়। আর এটি হচ্ছে বাম আবর্ত, যাকে আমরা ছোট হাতের এল বা কি মাইনাস চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এই যে স্মল ডি বা প্লাস, এটা বলা হচ্ছে কি যে দক্ষিণ আবর্ত, অর্থাৎ তার ঘূর্ণনের দিকটা হচ্ছে কেমন, ঠিক এইভাবে। আর এল গ্লুকোজটা হচ্ছে বাম আবর্ত, যার ঘূর্ণন দিকটা হচ্ছে কি এরকম উল্টা। হ্যাঁ, এখানে আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বাড়িতে গিয়ে এই আলোচনার সাথে একটু বইটা মিলিয়ে দেখবে, তাহলে তোমরা সহজেই এর থেকে যে বিষয়গুলো জানা দরকার, বোঝা দরকার, সেটা কিন্তু বুঝতে পারবে। এই গ্লুকোজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এল গ্লুকোজ, ডি গ্লুকোজটা কি, তারপরে আলফা গ্লুকোজ কি, বিটা গ্লুকোজ কি। আবার আগামী দিনে আমরা যে সময় ক্লাস নেব সেই সময় আমরা অলিগোস্যাকারাইডের একটি উদাহরণ অর্থাৎ ডাইস্যাকারাইড আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।